গুড ডে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং এভ্যালুয়েশন। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। যারা এই চ্যানেলটা রেগুলারলি ফলো করছেন তারা অবশ্যই দেখছেন যে আমরা এই চ্যানেলে বিবিএ সিলেবাসের সাথে রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টারে বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসেছে, এবং যেসব অঙ্ক করলে আপনাদের ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে এবং পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে, সে ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, বেল আইকনেও ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে এই পর্যন্ত আমি বেশ কিছু লেকচার্স এর মধ্যে আপলোড করে ফেলেছি, সে সবগুলো ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গেলে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড যতগুলো ক্লাস আপলোড করা আছে সবগুলো ক্লাসের লিঙ্কই একসাথে একই জায়গাতে পেয়ে যাবেন, এবং সেখানে ক্লাসগুলো সিকোয়েন্সিয়ালি সাজানো আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে ক্লাসের ধারাবাহিকতা বুঝতে পারেন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি এর আগের ক্লাসগুলোতে বারবার করে আলোচনা করেছি, আজকে আবার বলছি। এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্টের জন্য বিবিএ থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে আছে। এছাড়াও বিবিএ ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে চ্যাপ্টারটা আছে। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা পড়ছেন তারা বিবিএ থার্ড ইয়ারে যেমন এই চ্যাপ্টারটা পাবেন, তেমনি বিবিএ ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস নামে যে পেপারটা আপনাদের আছে সেখানে ইন্ট্রোডাকশন নামেও কিন্তু এই চ্যাপ্টারটাই আছে। আমরা এই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত বেশ অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি, কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সমাধান করেছি। আজকেও আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি প্রশ্নে চলে যাচ্ছি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমাদের এখানে এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল কত দরকার হবে তা রিকোয়ারমেন্টটা দেখিয়ে আমাদেরকে একটা স্টেটমেন্ট শো করতে হবে। এস্টিমেটেড মানে আমরা জানি কি পূর্বানুমানকৃত। আমরা এখানে যে ওয়ার্কিং ক্যাপিটালটা বের করব, কার্যকরী মূলধনটা বের করব, সেটা আসলে আমরা পূর্ব থেকে একটা অনুমান করব যে ভবিষ্যতে আমাদের কার্যকরী মূলধন কত দরকার হতে পারে। আমি এই চ্যাপ্টার প্রথম থেকে বলে আসছি যে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের যেটা ক্যালকুলেট করতে বলা হয় বা রিকোয়ারমেন্টের মধ্যে থাকে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করা, সেটা কিন্তু সাধারণভাবে ভবিষ্যতের একটা পূর্বানুমানকৃত একটা ওয়ার্কিং ক্যাপিটাল আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, যাতে ভবিষ্যতে আমাদের উৎপাদন প্রক্রিয়াটা যথাযথভাবে চলতে থাকে। আমরা এখানে একটা প্রতিষ্ঠানের উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত বিভিন্ন কার্যপ্রণালীগুলো দেখছি। এখানে কি দেওয়া আছে দেখি। এ নাম্বার পয়েন্টে বলছে প্রজেক্টেড অ্যানুয়াল সেলস 26,000 ইউনিটস, বার্ষিক অনুমিত বিক্রয়ের পরিমাণ হচ্ছে কি 26,000 ইউনিটস, অর্থাৎ আমরা ভবিষ্যতে বা আগামী বছরে 26,000 ইউনিটস পণ্য বিক্রয় করতে পারি। এটা একটা প্রজেকশন করে রেখেছি, অনুমান করে রেখেছি। এবং পণ্যগুলো বিক্রি করতে হলে পণ্যগুলোকে আগে কী করতে হবে? উৎপাদন করতে হবে। আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসি ওয়ার্কিং ক্যাপিটাল আমরা সাধারণভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অঙ্কগুলো করে থাকি, যারা পণ্য নিজেরা উৎপাদন করে বাজারে বিক্রি করে। এরপরে সেলিং প্রাইস পার ইউনিট, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে কি 60 টাকা। প্রতি এক ইউনিটের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 60 টাকা। 60 টাকা দিয়ে যে বিক্রি করা যাবে তা নয়, তবে আগে থেকে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করে রেখেছি 60 টাকা। এখন এই 60 টাকার মধ্যে কিছু অ্যানালাইসিস এখানে দেওয়া আছে, অ্যানালাইসিস অফ সেলিং প্রাইস। এই 60 টাকায় যেটা আমরা বিক্রয় মূল্য দেখছি তার মধ্যে ম্যাটেরিয়াল বাবদ খরচ হতে পারে 40%, লেবার থাকতে পারে 20%, লেবার মানে হচ্ছে শ্রমব্যয় 20% থাকতে পারে, ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরিব্যয় থাকতে পারে 20%, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড থাকতে পারে 10%, প্রশাসনিক এবং বিক্রয় উপরিব্যয় থাকতে পারে 10%, এবং মুনাফা থাকবে কত? 10%। এই হিসাবগুলোকে কিন্তু যোগ করলে আমরা 100% সেলিং প্রাইসকে পেয়ে যাচ্ছি। আপনি একটু দেখেন, 40%, 20%, 20%, 10%, 10%, এই সবগুলো পার্সেন্টেজকে যোগ করলে কিন্তু এটা আসলে 100% হিসাব হয়ে যায়। আর 100% মানেই হচ্ছে কি আসলে সেলিং প্রাইসের 60 টাকা। এই 60 টাকার উপরে আমরা 40%, 20%, 20%, 10% এগুলো অ্যাপ্লাই করলে কিন্তু ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং ওভারহেডের রেট কত, পার ইউনিটের ব্যয় কত তা বের হয়ে আসবে। সেটা আমাদেরকে একটা ওয়ার্কিং করে বের করে দেখাতে হবে। এরপরে আমরা দেখি টাইম লেগের মধ্যে কি বলা হয়েছে। টাইম লেগের মধ্যে বলছে র ম্যাটেরিয়ালস ইন স্টক 3 উইকস, সাধারণভাবে গড়ে 3 সপ্তাহের জন্য কাঁচামাল মজুদ থাকে। প্রোডাকশন প্রসেস হচ্ছে 4 উইকস। প্রোডাকশন প্রসেস বলতে আমরা বুঝি কি ওয়ার্ক ইন প্রসেস, চলমান কার্য অথবা চলতি কার্যের মধ্যে পণ্যগুলো 4 সপ্তাহের জন্য থাকে। ক্রেডিট টু ডেটার্স, আমরা দেনাদারকে 5 সপ্তাহের জন্য বাকিতে পণ্য বিক্রি করে থাকি। ক্রেডিট ফ্রম সাপ্লায়ার্স 3 উইকস, সাপ্লায়ারের কাছ থেকে আমরা 3 সপ্তাহের জন্য বাকিতে পণ্য ক্রয় করে থাকি। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেডস 2 উইকস, মজুরি এবং ওভারহেড খরচগুলো 2 সপ্তাহের জন্য লেগ ইন পেমেন্ট থাকে, মানে বিলম্বে পরিশোধ করি অথবা বকেয়া থাকে। ফিনিশ গুডস আর ইন ওয়্যারহাউস 2 উইকস, ফিনিশ গুডস ওয়্যারহাউসে গুদাম ঘরে 2 সপ্তাহের জন্য অবিকৃত থাকে বা মজুদ থাকে। তারপরে এখানে 3 রকম মজুদ পণ্য হিসাব দেখছি, র ম্যাটেরিয়ালস, প্রোডাকশন প্রসেস এবং হচ্ছে কি ফিনিশ গুডস। তিনটাই হচ্ছে কি কারেন্ট অ্যাসেটস। এরপরে বলা হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, হাতে নগদ হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল 10%।
আমরা গতদিনকে যে লেকচারটা আপলোড করেছিলাম সেখানেও কিন্তু এরকমই একটা ফাংশন পেয়েছিলাম, 15% একটা কাজ পেয়েছিলাম। আশা করি আপনারা লেকচারটা ফলো করেছেন। যদি লেকচারটা ফলো না করে থাকেন তাহলে তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনাদেরকে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে আমি প্লেলিস্টের কথা বলেছি, সেই প্লেলিস্টও এই লেকচারটা আছে। আজকেও আমরা এই বিষয়টা পেয়েছি এবং আজকেও আমরা এটা ডিটেল আলোচনা করব। আমরা তাহলে এখানে পুরো প্রশ্নটা পড়ে নিলাম। আমাদের আগে রিকমেন্ডে বলে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে। আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটালকে দুটো কনসেপ্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল এবং আরেকটা হচ্ছে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেটস যোগফলকে আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি। এবং নেট ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এখানে যে ওয়ার্কিং ক্যাপিটালটা করতে হবে সেটা কি ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে তা তো বলে দেয়নি, সেটাতে অবশ্যই আমরা কি করব, নেট ওয়ার্কিং ক্যাপিটালটাই ক্যালকুলেট করব। স্পেসিফিকভাবে যদি বলা না থাকে কোন ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে, সেখানে অবশ্যই আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালকেই ক্যালকুলেট করব। আর নেট ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমাদের তাহলে কি কি দরকার হচ্ছে, কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস। তো সেখানে আমরা দেখছি কি র ম্যাটেরিয়ালসের স্টক, ওয়ার্ক ইন প্রসেসের স্টক, ফিনিশ গুডসের স্টক, তিনটাই হচ্ছে কি কারেন্ট অ্যাসেট, ডেটার্স কারেন্ট অ্যাসেট, সাপ্লায়ার্সের কাছে বকেয়া, ওয়েজেস অ্যান্ড ওভারহেড বাবদ বকেয়া, এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। ক্যাশ ইন হ্যান্ডও কারেন্ট অ্যাসেট ক্যাটাগরিতে পড়ে। তাহলে আমরা কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটির সাথে রিলেটেড কিছু ইনফরমেশন পেয়েছি, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে দেখি আমাদের এই ইনফরমেশনগুলো সবগুলোই টাইম ডিউরেশনে দেওয়া আছে, উইকসে দেওয়া আছে, একটাও টাকার অ্যামাউন্টে দেওয়া নেই। কিন্তু আমরা যে ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেট করব সেটা কিন্তু অবশ্যই টাকার ফিগারে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাই আমাদের যেটা করতে হবে, এই যে উইকের যে বিষয়গুলো আছে সবগুলোকে আমাদের টাকার ফিগারে কনভার্ট করে নিতে হবে এবং তার জন্য আমাদের প্রথমে কিছু ওয়ার্কিংয়ের প্রয়োজন হবে। প্রথম ওয়ার্কিং আমরা যেটা করব সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং ওভারহেডের যে বিষয়গুলো আছে সেগুলোকে পার্সেন্টেজ তুলে দিয়ে টাকার ফিগারে কনভার্ট করে নেওয়া। তো এখানে যারা পূর্ববর্তী ক্লাসগুলো ফলো করেছেন এবং রেগুলার এই চ্যানেলটা ফলো করছেন তারা হয়তো এখানে একটা পরিবর্তন বা পার্থক্য দেখছেন আজকের লেকচারে। সেটা হচ্ছে দেখি আমরা এখানে আগের অঙ্কগুলোতে ম্যাটেরিয়াল, লেবারের সাথে ওভারহেড বাবদ খরচ দেখতাম এবং যে ওভারহেড খরচ দেখতাম সেই ওভারহেডটা কিন্তু আসলে ফ্যাক্টরি ওভারহেডটাই দেওয়া থাকতো, যেটা উৎপাদনের সাথে জড়িত ব্যয়। কিন্তু আজকের অঙ্কে আমরা দু রকম ওভারহেড দেখছি, একটা হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড এবং আরেকটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড। আসলে সাধারণভাবে ওভারহেডস বাংলা হচ্ছে কি উপরিব্যয় এবং উপরিব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়। ফ্যাক্টরি ওভারহেড যেটাকে আমরা বলি কারখানা উপরিব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যেটাকে আমরা বলি প্রশাসনিক উপরিব্যয় এবং সেলিং ওভারহেড যেটাকে আমরা বলি কি বিক্রয় উপরিব্যয়। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই 3 ধরনের উপরিব্যয় থেকে থাকে, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং হচ্ছে কি সেলিং ওভারহেড। আমরা আগের অঙ্কগুলোতে শুধুমাত্র ওভারহেড দেখেছি। শুধুমাত্র যদি ওভারহেড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু শুধুমাত্র ফ্যাক্টরি ওভারহেডকেই বোঝানো হয়ে থাকে, সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেডগুলো অন্তর্ভুক্ত থাকে না। এবং শুধুমাত্র যদি ওভারহেড দেওয়া থাকে সেটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড হিসেবে মনে করি এবং ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে কি একটা উৎপাদনের সাথে জড়িত ব্যয়। কিন্তু আজকের অঙ্কে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেডকেও দেখছি। এই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ওভারহেডগুলো কিন্তু পরিচালনা ব্যয়, এগুলো কিন্তু উৎপাদনের সাথে জড়িত ব্যয় নয়, এগুলোকে আমরা নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বলে থাকি। ম্যাটেরিয়াল, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড এই তিনটে উপাদান হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড কিন্তু হচ্ছে কি একটা নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। আজকের অঙ্কে আমরা নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের ব্যবহারটা দেখব। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই পার্সেন্টেজগুলো তুলে নিয়ে আমাদেরকে কস্ট পার ইউনিটকে বের করতে হবে, কারণ কস্ট পার ইউনিটের উপর ভিত্তি করে আসলে কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে থাকে। এবার আমরা কস্ট পার ইউনিটের ক্যালকুলেশনে চলে আসছি। সলিউশন ওয়ার্কিং 1 টোটাল কস্ট পার ইউনিট। টোটাল কস্ট পার ইউনিটের মধ্যে প্রথমে আমরা র ম্যাটেরিয়ালসকে ক্যালকুলেট করছি। র ম্যাটেরিয়ালস আমাদের প্রশ্ন অনুসারে বলেছে কি 40% কিসের, সেলিং প্রাইসের, এবং সেলিং প্রাইস হচ্ছে কি 60-এর উপরে 40% করলে আমরা পার ইউনিট র ম্যাটেরিয়ালসের খরচ পেয়ে গেলাম 24 টাকা। ডিরেক্ট লেবার কস্ট বলেছে 20% হবে 60 টাকার, 60-এর উপর 20% করলে হচ্ছে কি 12। ফ্যাক্টরি ওভারহেড সেম ওয়েতে করবো, 20% হবে, এখানে বলেছে রেট হচ্ছে কত 60 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 60 টাকা। 60 টাকার উপরে 20% করলে আমরা রেট পেয়ে গেলাম কত 12 টাকা। এবার এই তিনটা খরচকে যদি আমরা যোগ করি তাহলে আমরা হিসাব পেয়েছি কত 48 টাকা। এই 48 টাকা খরচের মধ্যে কি কি আছে, র ম্যাটেরিয়ালস, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড, যে তিনটাই হচ্ছে কি উৎপাদনের সাথে জড়িত ব্যয়। তাই এই 48 টাকাটা নাম লেখা হয়েছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, একক প্রতি উৎপাদন ব্যয়। কিন্তু ব্যয়ের হিসাব কিন্তু এখনো শেষ হয়নি। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড বলে একটা 10% হিসাব আছে। এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেডকে লিখছি। আমার স্লাইডে জায়গা কম থাকার কারণে সংক্ষিপ্তভাবে লিখেছি। অ্যাডমিনিস্ট্রেটিভকে সংক্ষেপে অ্যাডমিন লেখা হয়েছে এবং ওভারহেডকে সংক্ষেপে OH দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে আপনার পরীক্ষাতে কখনোই এভাবে সংক্ষিপ্তভাবে লিখবেন না, ডিটেইল লিখবেন। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেডের ক্ষেত্রে বলেছে 10% হবে, সেটা হবে কি 60 টাকার উপরে। 60-এর উপরে 10% করলে আমরা পেয়ে গেলাম কত 6 টাকা। এবার 48 টাকার সাথে যদি 6 টাকা যোগ করে দিই তাহলে আমরা টোটাল কস্ট পার ইউনিট পেয়ে গেলাম
54। তো এখানে আমরা আসলে খরচটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে কি উৎপাদন ব্যয় 48 টাকা এবং উৎপাদন ব্যয়ের সাথে অনুৎপাদন ব্যয়কে যোগ করে মোট ব্যয় বের করেছে কত 54 টাকা। আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো করেছিলাম সেখানে কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস না থাকার কারণে এখানে যে ম্যাটেরিয়াল লেবার ওভারহেড এই তিনটা এলিমেন্টকে যোগ করে যে কস্টটা পেতাম সেটাই হতো কি ম্যানুফ্যাকচারিং কস্ট এবং সেটাই হয়ে যেত কি টোটাল কস্ট। অর্থাৎ ওই অঙ্কগুলোতে ম্যানুফ্যাকচারিং কস্ট এবং টোটাল কস্টটা কী হতো সমান হতো, কিন্তু আজকের অঙ্কে কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এবং টোটাল কস্ট পার ইউনিট কিন্তু ভিন্ন। যদি আমাদের অঙ্কে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সের ব্যবহার থাকে বা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বা শুধুমাত্র সেলিং এক্সপেন্স অথবা দুইটাই যদি আলাদা আলাদাভাবে দেওয়া থাকে তাহলে তখন অবশ্যই আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আর টোটাল কস্ট ভিন্ন ভিন্নভাবেই হিসাব করতে হবে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সের এলিমেন্টগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া থাকতে পারতো, তখন আমরা এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের পরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে যোগ করতাম, এরপরে সেলিং এক্সপেন্সকে যোগ করতাম, এগুলোকে যোগ করার পরে টোটাল কস্ট পার ইউনিটটা বের হতো। আমরা ওয়ার্কিং 1টা করে নিয়েছি, এবার ওয়ার্কিং 2 যেটা করব সেটা হচ্ছে দেখি আমাদের এখানে সব হিসাবগুলোতে ডিউরেশনে দেওয়া আছে এবং সবগুলো দেখা যাচ্ছে কি উইকসে দেওয়া আছে, কিন্তু আমাদের যে সেলসটা দেওয়া আছে সেটা কিন্তু অ্যানুয়ালে দেওয়া আছে, বার্ষিক বিক্রয়। আমরা যখন র ম্যাটেরিয়ালস হিসাব করবো তখন 3 উইকস হিসাব করবো, ওয়ার্ক ইন প্রসেসটা 4 উইকসে, ক্রেডিট টু ডেটার যেটা হিসাব করবো সেটা 5 উইকসে, সবগুলো এখানে উইকসের হিসাবে দেওয়া আছে। তাই আমরা কি করবো আরেকটা ফার্দার ওয়ার্কিং করে এই 26,000 ইউনিট যেটা অ্যানুয়াল সেলস দেওয়া আছে এটাকে আমরা উইকলি সেলসে কনভার্ট করে নিই। উইকলি সেলসে কনভার্ট করলে কিন্তু সেই উইকলি হিসাবটাকেই 3 উইকস 4 উইকস 5 উইকস দিয়ে মাল্টিপ্লাই করতে থাকলে কিন্তু এই হিসাবগুলোর মোট হিসাবকে পেয়ে যাব। র ম্যাটেরিয়ালস, প্রোডাকশন প্রসেস, ডেটার্স এগুলোর টোটাল কোয়ান্টিটি কত হবে তার হিসাবটা সহজেই বের হয়ে আসবে। তাই আমরা ওয়ার্কিং 2 থেকে যেটা করবো সেটা হচ্ছে উইকলি প্রোডাকশন। ওয়ার্কিং 2তে লিখছি উইকলি সেলস ইজ ইকুয়াল টু অ্যানুয়াল সেলস ডিভাইড বাই 52। আমাদের এখানে সেলস বলা আছে বলে আমরা উইকলি সেলস লিখছি। আমাদের পূর্ববর্তী অঙ্কগুলোতে এখানে প্রোডাকশন দেওয়া থাকতো, তখন আমরা লিখতাম কি উইকলি প্রোডাকশন বা মান্থলি প্রোডাকশন, যে অঙ্কে যেভাবে বের করার প্রয়োজন ছিল সেভাবে বের করে নিয়েছিলাম। তা আমরা আজকে উইকলিটাই করছি কারণ আমাদের সব ডিউরেশনগুলো উইকসে দেওয়া আছে। তাহলে 26,000 ইউনিটসকে 52 দিয়ে ডিভাইড করছি কারণ আমরা জানি যে 52 সপ্তাহে 1 বছর হয়ে থাকে, তাই অ্যানুয়াল সেলসকে 52 দিয়ে ডিভাইড করলাম। 26,000 ইউনিটকে 52 দিয়ে ভাগ করার পরে আমাদের রেজাল্ট পেয়ে গেছে কত 500 ইউনিটস, তাহলে উইকলি সেলস পেয়ে গেলাম 500 ইউনিটস। এবার আমাদের যেটা রিকোয়ারমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল কত দরকার সেটাকে এস্টিমেট করে আমাদেরকে একটা স্টেটমেন্ট করতে হবে। এবার আমরা স্টেটমেন্টটাতে চলে যাচ্ছি। স্টেটমেন্ট শোয়িং দ্য ফোরকাস্টেড ওয়ার্কিং ক্যাপিটাল। স্টেটমেন্টের মধ্যে আমরা 4টা কলাম করবো, পার্টিকুলার্স, ওয়ার্কিং, টাকা, টাকা, ওয়ার্কিংয়ের মধ্যে হিসাবগুলো টাকায় আসবে বলে আমরা ব্র্যাকেটে টাকা লিখে রাখলাম। আর ওয়ার্কিংয়ের ক্যালকুলেশনগুলো আমরা এভাবে করব, কোয়ান্টিটি ইন্টু টাইম ডিউরেশন ইন্টু রেট। তো কোয়ান্টিটিগুলো এখানে ইউনিটসে আছে বলে আমি এখানে ইউনিটস লিখে নিলাম। এরপরে টাইম ডিউরেশন সবগুলো উইকসে আছে বলে আমরা উইকস লিখছি। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে এমনিতে উইকলি সেলসকেই বের করেছি। যদি এখানে কোনো মান্থের হিসাব থাকতো তখন কিন্তু আমরা এটা উইকেই কনভার্ট করে হিসাব করতাম, যেগুলো আমরা পূর্ববর্তী অঙ্কে করে এসেছি। যেহেতু আমরা এখানে উইকলি সেলস বের করেছি তাই এখানে উইকস লিখে নিয়েছি ইন্টু রেট। রেট হচ্ছে কি এখান থেকে যে রেটগুলো আমরা পাবো ইন্ডিভিজুয়ালভাবে যখন যেটা প্রয়োজন হবে সেই রেটটা আমরা বসাবো। তা আমরা সংক্ষেপে এখানে কীভাবে ওয়ার্কিংটা করতে হবে তার একটা ক্লু লিখে রেখেছি। পরবর্তী লাইনগুলোতে আমরা শুধুমাত্র ফিগারগুলোকে বসিয়ে যাব, বারবার করে ইউনিটস, উইকস, টাকা বিষয়গুলোকে আর লেখার প্রয়োজন হচ্ছে না, যেহেতু সংক্ষেপে আমরা এখানে হিন্টটা দিয়ে দিয়েছি কীভাবে ওয়ার্কিংগুলো করতে হবে। তো এখানে একটা কথা বলি, যদি আমরা এখানে উইকলি সেলস বের করি বা উইকলি প্রোডাকশন বের করি তাহলে আমরা এখানে উইকস লিখবো, যদি আমরা এখানে মান্থলি হিসাব করি তাহলে আমরা এখানে মান্থস লিখবো, আর যদি আমরা এখানে ডেইলি হিসাব করি ডেইলি সেলস বা ডেইলি প্রোডাকশন তাহলে তখন আমরা এখানে কিন্তু ডেইস লিখবো। এছাড়া এখানে ইউনিটসের কথা বলেছে, আমাদের প্রশ্নে ইউনিটস আছে বলে আমরা ইউনিটস লিখছি। ইউনিটস না থেকে যদি কেজি থাকতো তাহলে আমরা কেজি লিখতাম। তো এখানে আমরা ইউনিটস, কেজি কোনোটা না লিখে সরাসরি কোয়ান্টিটিও লিখতে পারি। কোয়ান্টিটি লিখলে কিন্তু আমাদের আর কোয়ান্টিটির এককটা কিসে আছে, ইউনিটে আছে না কেজিতে আছে নাকি পাউন্ডে আছে সেটা নিয়ে চিন্তা করতে হয় না, বা টনসে আছে কিসে আছে এটা নিয়ে চিন্তা করতে হয় না, কোয়ান্টিটি লিখলেই হয়। কোয়ান্টিটি ইন্টু টাইম ডিউরেশন ইন্টু রেট। ওকে, আমরা তাহলে ক্যালকুলেশনে চলে যাচ্ছি। আমি আগে বলেছি ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটালকে বুঝছি। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে বের করবো, কারেন্ট অ্যাসেটস মাইনাস হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটিস। তাই প্রথমে আমরা কারেন্ট অ্যাসেটসের দিকে ফোকাস করছি। কারেন্ট অ্যাসেটসের মধ্যে 1 নাম্বার দিয়ে আমরা হেডলাইন করলাম ইনভেন্টরিজ, মানে কি মজুত পণ্য। মজুত পণ্যের মধ্যে এখানে প্রথম প্রকার মজুত দেখছি কি র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস হাতে থাকবে বলেছে 3 সপ্তাহের জন্য, যেখানে সাপ্তাহিক বিক্রয় হচ্ছে কত 500 ইউনিটস। তাই আমরা 500 উইকলি প্রোডাকশনকে এখানে যে টাইম ডিউরেশন 3 উইকস আছে সেই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এবং এটাতে আমাদের এই দুটো গুণ করে আমরা টোটাল কোয়ান্টিটিটা পাবো। সেটাকে আমাদের অ্যামাউন্টে টাকাতে হিসাব করতে হলে আমাদের র ম্যাটেরিয়ালসের রেট দিয়ে গুণ করতে হবে। আর প্রতি 1 ইউনিটের দাম আমরা দেখছি 24 টাকা। 24 টাকা দিয়ে গুণ করার পরে র ম্যাটেরিয়ালসের মজুত পণ্যের মূল্য পেয়ে গেলাম 36,000 টাকা। এবার আসি ওয়ার্ক ইন প্রসেসে। ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমরা যে পণ্যগুলো এখন চলমান আছে, অর্থাৎ এটা প্রক্রিয়াধীন আছে, কাজ শুরু করে দেওয়া হয়েছে, উৎপাদনের কাজ শুরু করে দেওয়া হয়েছে, কিন্তু এখন পণ্যটা সম্পূর্ণভাবে ফিনিশ কোর্সে কনভার্ট হয়নি।
আর যে কোনো পণ্য উৎপাদন প্রক্রিয়ার মধ্যে নিতে হলেই কিন্তু আমাদের র ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড তিনটা এলিমেন্টের ব্যবহারই শুরু করতে হবে। কিন্তু তিনটা যদি সম্পূর্ণভাবে আমরা ব্যবহার করে ফেলতাম, 100% করে ব্যবহার করে ফেলতাম, তাহলে কিন্তু পণ্যগুলো আর প্রসেসিংয়ে থাকার কথা ছিল না, এগুলো ফিনিশ গুডসে কনভার্ট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পণ্যগুলো এখনও প্রসেসিংয়ে আছে মানে কি, নিশ্চয়ই তিনটা এলিমেন্ট এখানে 100% করে ইউটিলাইজ হয়নি। প্রশ্নে আমাদের এখানে প্রোডাকশন প্রসেসের মধ্যে কত পার্সেন্ট কাজ হয়েছে, কত পার্সেন্ট কাজ হয়নি সেটা কিন্তু উল্লেখ করে দেয়নি। প্রোডাকশন প্রসেস মানে হচ্ছে কি ওয়ার্ক ইন প্রসেস, তার মানে হচ্ছে কি অসমাপ্ত কাজগুলো কিন্তু এখনো সমাপ্ত হয়নি, চলতি পর্যায়ে আছে অথবা চলমান পর্যায়ে আছে। তো চলমান পর্যায়ে থাকা মানে কি 100% করে কাজ হয়নি। কিন্তু এখানে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়নি তা কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেয়নি। সেক্ষেত্রে আমরা মনে করব কি 50% কাজ হয়েছে, 50% কাজ হয়নি। এই বিষয়টা নিয়ে আমি পূর্ববর্তী লেকচারগুলোতে অনেক ডিটেল আলোচনা করেছি। ইমিডিয়েট আগের লেকচারটাতে কিন্তু এখানে একটা কমপ্লিশন স্টেজ দেওয়া ছিল, 60% কমপ্লিশন স্টেজ দেওয়া ছিল, তখন আমরা 60% ধরেই করেছি। যদি পূর্ববর্তী ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই ক্লাসগুলো ফলো করে নেবেন, তাহলে এই বিষয়টা আপনারা ডিটেল আইডিয়া পেয়ে যাবেন। আজকের ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে সময় নষ্ট না করে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের অঙ্কে এখানে ওয়ার্ক ইন প্রসেসে কত পার্সেন্ট কাজ করা হয়েছে, কত পার্সেন্ট কমপ্লিশন করা হয়েছে তা উল্লেখ করা নাই বলে আমরা 50% অর্ধেক পর্যন্ত কাজ করা হয়েছে বলে মনে করছি। এবং এই 50% অ্যাপ্লিকেশনটা আমরা জানি সবসময় লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে হয়ে থাকে, কখনোই র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে হয় না, কারণ কার্য প্রক্রিয়া শুরুতেই কিন্তু কাঁচামাল সম্পূর্ণভাবে সাধারণভাবে ইনপুট করে দেওয়া হয়, অর্থাৎ 100% কাঁচামালই কিন্তু প্রক্রিয়াধীন আছে, কিন্তু কাঁচামালগুলো এখন ফিনিশ করছে কনভার্ট হয়নি, কারণ এখানে লেবার এবং ওভারহেড কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার হয়নি বলে। তাই লেবার এবং ওভারহেডে ঘাটতি থাকার কারণে আমরা এখানে 50% করে ব্যবহার দেখাচ্ছি বা খরচ দেখাচ্ছি, কিন্তু র ম্যাটেরিয়ালস কিন্তু 100%ই এখানে ইউটিলাইজ করা হয়ে গেছে, ব্যবহার করা হয়ে গেছে বা প্রক্রিয়াধীন আছে। তাই র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ ব্যবহার করবো না। অর্থাৎ আমরা দেখছি এখানে র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ওয়ার্ক ইন প্রসেস থাকে 4 উইক্সের জন্য, 4 সপ্তাহের জন্য। তো 4 সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহের দরকার হচ্ছে কত, 500 ইউনিটস। 500 ইউনিট করে 4 সপ্তাহের জন্য র ম্যাটেরিয়াল রেট হচ্ছে কি 24 টাকা। 24 টাকা করে গুণ করলে 48,000 টাকার কাঁচামাল কিন্তু প্রসেসিংয়ে আছে। তার মানে ওয়ার্ক ইন প্রসেসে যে পণ্যগুলো মজুদ আছে সেখানে 48,000 টাকার কাঁচামাল ব্যবহার করা হয়েছে। এছাড়াও লেবারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি 500 ইউনিটকে ওয়ার্ক ইন প্রসেসের টাইম 4 উইকস যেটা দেওয়া আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবং লেবারের রেট হচ্ছে কত টাকা, 12 টাকা। 12 টাকা দিয়ে গুণ করার পরে আমরা লেবারের মোট ব্যয়টা পেয়েছি, কিন্তু আমরা জানি যে লেবার সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়নি বলে এটা এখনো ফিনিশ কোর্সে কনভার্ট হয়নি। কিন্তু কত পার্সেন্ট কাজ হয়েছে সেটা যেহেতু জানি না, তাই আমরা অর্ধেক কাজ হয়েছে বলে মনে করছি 50%। তাই আমরা এখানে মোট ব্যয় 50% বাবদ 12,000 টাকা খরচকে দেখাচ্ছি, লেবারের খরচকে। এভাবে আমরা ফ্যাক্টরি ওভারহেডকে হিসাব করব। এখানে সংক্ষেপে এফ ওভারহেড লেখা হয়েছে, এফ দিয়ে আসলে ফ্যাক্টরিকে বোঝানো হয়েছে, স্পেস ছিল না বলে আমরা সংক্ষেপে এফ লিখেছি, তবে আপনারা অবশ্যই ফ্যাক্টরি ওভারহেড ডিটেল লিখবেন। এখানে দুই রকম ওভারহেডের বিষয় আছে, একটা ফ্যাক্টরি ওভারহেড আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড আছে। আগে বলেছি ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে কি উৎপাদনের সাথে জড়িত ব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড কিন্তু উৎপাদনের সাথে জড়িত ব্যয় নয়, এটা একটা নন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এটা কিন্তু উৎপাদনের সাথে জড়িত নয় বলে আমরা ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেডের খরচকে দেখাচ্ছি না, ফ্যাক্টরি ওভারহেডের খরচকে দেখাবো, কারণ এটা উৎপাদনের সাথে জড়িত ব্যয়। আর ওয়ার্ক ইন প্রসেস মানে হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়াধীন আছে, তাই এখানে উৎপাদনের সাথে জড়িত ব্যয়গুলোকে হিসাবে দেখাতে হবে, র ম্যাটেরিয়াল, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেডেও কত পার্সেন্ট কাজ হয়েছে যেহেতু জানি না, তাই এটা অবশ্যই 50% ধরবো। লেবার এবং ওভারহেডের পার্সেন্টেজটা সবসময় সেম থাকবে। এখন ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে আমরা 500 ইউনিটসকে ডিউরেশন 4 উইকস দিয়ে মাল্টিপ্লাই করছি, এবং ফ্যাক্টরি ওভারহেডের রেট যেটা 12 টাকা আছে, 12 টাকা দিয়ে গুণ করলে আমরা সম্পূর্ণ খরচটা পেয়ে যাব। তার 50% করলে ফ্যাক্টরি ওভারহেডের খরচ আমরা এখানে দেখাচ্ছি 12,000 টাকা। এবার তিনটা ফিগারকে যোগ করলাম, টোটাল পেয়ে গেলাম 72,000 টাকা, 72,000। অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস যে পণ্যগুলো মজুদ আছে তার পিছনে মোট ব্যয় হয়ে গেছে 72,000 টাকা। এবার আসছি আমরা ফিনিশ কোর্সের মজুদে। ফিনিশ কোর্স মানে হচ্ছে কি সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্য। ফিনিশ কোর্সের ক্ষেত্রে আমাদের শেষের দিকে ইনফরমেশনটা আছে, ফিনিশ কোর্স আর ইন ওয়্যারহাউস 2 উইকস। ফিনিশ কোর্স 2 সপ্তাহের জন্য মজুদ থাকে। তাহলে ফিনিশ কোর্সের ক্ষেত্রে আমরা যখন করছি তখন এই 500 ইউনিটসকে 2 সপ্তাহ দিয়ে গুণ করছি, এবং প্রতি 1 ইউনিটের উৎপাদন ব্যয় ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 48 টাকা দিয়ে গুণ করছি। আমরা আগের অঙ্ক যেগুলো করে এসেছিলাম সেখানে আগেই বলেছি সেখানে ম্যানুফ্যাকচারিং কস্ট আর টোটাল কস্ট সেম ছিল, তাই আমরা যে রেটটা দিয়ে গুণ করছিলাম সেটাই ম্যানুফ্যাকচারিং কস্ট, আবার সেটাই হয়ে গেছিলো কি টোটাল কস্ট, যেহেতু সেই অঙ্কগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড ছিল না। কিন্তু আজকের অঙ্কে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড আছে, তাই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এবং টোটাল কস্ট পার ইউনিট কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কিন্তু ফিনিশ কোর্সে ক্যালকুলেশন যখন আমরা করব তখন সেখানে অবশ্যই আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটকেই কনসিডার করব। উৎপাদনে যে 3টা উপাদান আছে 3টা যোগফল করে উৎপাদন ব্যয়কেই আমরা হিসাবে করব। পণ্য উৎপাদন করার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্সের দরকার হয় না, পণ্য বিক্রি করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্সের মতন পরিচালনা ব্যয়গুলোকে দরকার হয়। পণ্য উৎপাদনের জন্য র ম্যাটেরিয়ালস, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেডকে দরকার হয়। তাই এই 3টা উপাদান মিলে যে টোটাল 48 টাকা ব্যয় আমরা দেখছি,
সেটাই ফিনিশ গুডসের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে 1 ইউনিট পণ্য উৎপাদন করতে 24 টাকা কাঁচামাল, 12 টাকা লেবার এবং 12 টাকার ওভারহেড অর্থাৎ 48 টাকা ব্যয় করার প্রয়োজন। তাই ফিনিশ গুডস হিসাব করার সময়তে আমরা 48 টাকা রেটকে দেখাচ্ছি। এখন এই 500 ইউনিটকে ফিনিশ গুডসের টাইম 2 সপ্তাহ দিয়ে গুণ করার পরে এবং 48 টাকা রেট দিয়ে গুণ করার পরে ফিনিশ গুডসের মজুদের মূল্য পেয়ে গেলাম আমরা 48,000 টাকা। আমরা 3 রকম মজুদ পণ্যের মূল্যই পেয়ে গেছি, র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ গুডস। 3টাকে যোগ করার পরে মোট মজুদ পণ্যের মূল্য পেয়ে গেছি 1,56,000 টাকা। এরপরেও আমাদের এখানে আরও কিছু কারেন্ট অ্যাসেটস আছে, তার মধ্যে আমরা দেখছি কি ডেটার্সের হিসাব দেওয়া আছে। ডেটার্স বলছে কি 5 উইকস, 5 সপ্তাহের জন্য। এবার প্রতি সপ্তাহের বিক্রয় তো 500 ইউনিট সি, আমরা আবার 500 ইউনিট দিয়ে হিসাব করব। ডেটার্সের টাইম ডিউরেশন হচ্ছে কি 5 উইকস, 5 দিয়ে মাল্টিপ্লাই করছি 500 গুণ 5। এবার এখানে আরেকটা যেটা পরিবর্তন সেটা হচ্ছে যে কি 500কে 5 টাকা দিয়ে গুণ করার পরে রেট দিয়ে গুণ করতে হয়। তো রেটের ক্ষেত্রে আমরা আগে অনেকবারই আলোচনা করেছি, ডেটার্সটা বিক্রয়ের সাথে জড়িত, আর বিক্রয় মূল্য এখানে 60 টাকা দেওয়া থাকলেও স্পেসিফিকভাবে যদি আমাদের প্রশ্নে ডেটার্সটা সেলিং প্রাইসে ধরতে হবে এমন কোনো কথা উল্লেখ করা না থাকে, যেমন আমাদের এখানে ডেটার্সে কোন প্রাইসে ধরতে হবে এমন কিছুই বলে দেওয়া নেই, বিক্রয় মূল্য ধরতে হবে নাকি ক্রয় মূল্যের উপর ধরতে হবে কিছুই বলে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা সবসময় ডেটার্সের হিসাবটাকে টোটাল কস্ট পার ইউনিটের উপর ভিত্তি করে কিন্তু অ্যাপ্লাই করব, বিক্রয় মূল্যের উপরে নয়। কারণ হচ্ছে কি বিক্রয় মূল্যটা ভবিষ্যতে যে সম্পূর্ণভাবে আদায় করা সম্ভব তা কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত নয়। অনেক বইতে অনেক জায়গাতে কিন্তু বিক্রয় মূল্যের উপরে অ্যাপ্লাই করে দেখানো হয়েছে, এটা কিন্তু যথাযথ নয়, সম্পূর্ণভাবে সঠিক নয়। এই বিক্রয় মূল্যটা আমরা ভবিষ্যতের জন্য নির্ধারণ করেছি, ভবিষ্যতে আমরা 60 টাকার মধ্যে 60 টাকা আদায় করতে নাও পারি, আমাদের অনাদায়ী দেনা থাকতে পারে, বাট্টা থাকতে পারে, তখন কিন্তু 60 টাকার মধ্যে 60 টাকাই আদায় করা সম্ভব হবে না। কিন্তু অন্তত আমরা 54 টাকা করে হলেও দেনাদারের কাছ থেকে আদায় করতে চাইবো, যেহেতু প্রতি 1 ইউনিট পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত মোট 54 টাকা করে খরচ করা হয়েছে। অর্থাৎ দেনাদারের কাছে যে পণ্যটা আমরা বিক্রি করেছি সেই পণ্যের পিছনে কিন্তু অলরেডি 54 টাকা করে কিন্তু ব্যয় করা হয়ে গেছে। তাহলে 54 টাকার পণ্য দেনাদারের কাছে আমাদের বিনিয়োজিত হয়ে আছে। তাই আমরা বিনিয়োজিত মূল্যটাকে এখানে হিসাব দেখাচ্ছি। দেনাদার কাছ থেকে ভবিষ্যতে 60 টাকা করে আদায় করতে নাও পারি অনিশ্চয়তার কারণে 60 টাকার রেটটাতে হিসাব দেখাচ্ছে না। 60 টাকা করে যদি আমরা দেনাদার দেখাই তাহলে কারেন্ট অ্যাসেটস বেশি দেখানো হবে, টোটাল কারেন্ট অ্যাসেটস বেড়ে যাবে, এর সাথে নেট ওয়ার্কিং ক্যাপিটালকে বেশি দেখানো হবে। কিন্তু ভবিষ্যতে হয়তো বা এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের হাতে নাও থাকতে পারে, ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি পড়ে যেতে পারে যদি আমরা দেনাদার থেকে সম্পূর্ণ টাকা আদায় করতে না পারি, তখন কিন্তু উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হবে। সেই কারণে আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা যথাযথভাবে দেখানোর কারণে ডেটার্সকে আমরা এখন কম মূল্যে হিসাব করছি। এখন যেটা পয়েন্ট সেটা হচ্ছে দেখি ডেটার্সের ক্যালকুলেশনটা কিন্তু আমরা অবশ্যই টোটাল কস্টের উপর ভিত্তি করে করব, অর্থাৎ পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত মোট যা ব্যয় হয়েছে সবগুলোই কিন্তু ডেটার্সের জন্য অ্যাপ্লিকেবল। তাই এখানে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় যে 48 টাকা দেওয়া আছে তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারেড 6 টাকা যোগ করার পরে যে টোটাল কস্ট 54 টাকা আসছে, সেই 54 টাকার উপরে ভিত্তি করে কিন্তু আমরা ডেটার্সের ক্যালকুলেশনকে দেখাচ্ছি। তাহলে আপনারা এখানে দেখেন ফিনিশ গুডসের ক্যালকুলেশনটা কিন্তু হয়েছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 48 টাকার উপরে ভিত্তি করে, ডেটার্স হিসাবটা কিন্তু করা হয়েছে টোটাল কস্ট পার ইউনিট 54 টাকার উপরে ভিত্তি করে। অর্থাৎ কোনো অঙ্কে যদি আমাদের এরকম ভিন্ন ভিন্ন রেট আসে তাহলে কিন্তু ফিনিশ গুডসের রেট এবং ডেটার্সের রেট কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আগের অঙ্কগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড ছিল না বলে সেই অঙ্কগুলোতে ম্যানুফ্যাকচারিং কস্ট আর টোটাল কস্ট সেম ছিল। তাই আমাদের ফিনিশ গুডসের ক্ষেত্রে আমরা যেটা খরচ দেখেছি ডেটার্সের ক্ষেত্রে আমরা সেম খরচকেই দেখাতাম বা সেম রেটকে দেখাতাম, কারণ ওখানে টোটাল কস্ট আর ম্যানুফ্যাকচারিং কস্ট সেম হতো। কিন্তু আজকের অঙ্কে দুটো ডিফারেন্ট হওয়াতে এখানে কিন্তু রেটের অ্যাপ্লিকেশনও কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। ডেটার্সে ক্যালকুলেশন করার পরে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম 1,25,000 টাকা। এখন পর্যন্ত আমরা দুই রকম কারেন্ট অ্যাসেটস পেয়েছি, আরও একটা কারেন্ট অ্যাসেটস আছে ক্যাশ ইন হ্যান্ড, যেটা কিন্তু ডিপেন্ড করছে নেট ওয়ার্কিং ক্যাপিটালের উপর। নেট ওয়ার্কিং ক্যাপিটাল 10% করে ক্যাশ ইন হ্যান্ড ক্যালকুলেট করতে হবে, আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা পাবো কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিসকে মাইনাস করে। তা এখনো পর্যন্ত আমরা কারেন্ট লায়াবিলিটিসে ক্যালকুলেশন করিনি, তাই আপাতত আমরা কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্যাশ ইন হ্যান্ডকে লিখতে পারছি না। ক্যাশ ইন হ্যান্ডের ক্যালকুলেশনটা আমাদের সবার শেষে গিয়ে দেখাতে হবে। এর আগে একটা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, এরপরে ক্যাশ ইন হ্যান্ডের ক্যালকুলেশনটাকে দেখাতে হবে, কারণ হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ডটা ওয়ার্কিং ক্যাপিটালের উপরে ডিপেন্ডেন্ট। যাই হোক, এখন আমরা ক্যাশ ইন হ্যান্ড ছাড়া টোটাল কারেন্ট অ্যাসেটসকে পেয়ে গেছি 2,91,000 টাকা। এবার আমরা কারেন্ট লায়াবিলিটিসে আসছি। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে প্রথমে সাপ্লায়ার্সের বিষয় দেওয়া আছে। সাপ্লায়ার্সের কাছে আমাদের বাকি থাকে 3 সপ্তাহের জন্য, তাহলে 3 সপ্তাহের জন্য আমাদের দায়বদ্ধতা তৈরি হলো। সানডে ক্রেডিটার্সের মধ্যে আমরা 3 সপ্তাহের হিসাব দেখাচ্ছি, যেখানে সাপ্তাহিক হিসাব হচ্ছে কি 500 ইউনিটস করে 500 ইউনিটস ইন্টু 3 উইকস। আর ক্রেডিটার্স আমরা জানি র ম্যাটেরিয়ালস থেকে তৈরি হয়, র ম্যাটেরিয়ালসের রেট হচ্ছে কত টাকা 24 টাকা। আমরা ক্রেডিটার্সের কাছ থেকে র ম্যাটেরিয়ালসটাই কিনে থাকি, তাহলে র ম্যাটেরিয়ালসের রেটের হিসাব করতে হবে। 24 টাকা করে 500 ইউনিটকে 3 সপ্তাহের জন্য গুণ করলে আমরা হিসাব পেয়ে গেছি কত 36,000 টাকা। এরপর হচ্ছে কি বকেয়া খরচ সমূহ, এক্সপেন্সেস পেয়েবল। আমাদের এখানে কিছু বকেয়া খরচের বিষয় দেওয়া আছে, বলেছে ওয়েজেস এবং ওভারহেডগুলো 2 সপ্তাহের জন্য বকেয়া থাকে। প্রথমে ওয়েজেসের হিসাবটা দেখি। ওয়েজেস 2 সপ্তাহের জন্য যদি বলে থাকি তাহলে সাপ্তাহিক উৎপাদন হচ্ছে কত 500 ইউনিটস, তাহলে 500 ইন্টু 2 আমরা 2 সপ্তাহে মোট উৎপাদনের পরিমাণটা পেয়ে গেছি বা মোট বিক্রয়ের পরিমাণটা পেয়ে গেছি, যেখানে প্রতি 1 ইউনিট ওয়েজেসের মূল্য হচ্ছে কত টাকা 12 টাকা। 12 টাকা করে হিসাব করলে মজুরি বাবদ বকেয়া থাকছে 12,000 টাকা। এবার এখানে ওভারহেডস বলেছে 2 সপ্তাহের জন্য বকেয়া থাকে, কিন্তু কোন ধরনের ওভারহেডস 2 সপ্তাহের জন্য বকেয়া থাকে সেটা কিন্তু প্রশ্নে স্পেসিফিকভাবে উল্লেখ করে দেয়নি। আর আমাদের প্রশ্নে
দুই রকম ওভারহেডের কথা উল্লেখ করা আছে, একটা হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড এবং আরেকটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড। যেহেতু এখানে স্পেসিফিকভাবে বলা নাই কোন ধরনের ওভারহেড 2 সপ্তাহের জন্য বকেয়া থাকে, তাই আমরা ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড দুটোকেই কিন্তু 2 সপ্তাহের জন্য বকেয়া দেখাবো। স্পেসিফিকভাবে যদি ওরা ওভারহেডের নাম উল্লেখ করে দিত যে এই ওভারহেডটা বকেয়া আছে, তখন শুধু সেই ওভারহেডের বকেয়াটাই হিসাব করতাম, কিন্তু এখানে স্পেসিফিকভাবে নাম উল্লেখ না করে দেওয়ার কারণে আমরা ফ্যাক্টরি ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেড দুটারই বকেয়া হিসাবকে দেখাবো। তাই প্রথমে আমরা ফ্যাক্টরি ওভারহেডের হিসাবকে দেখছি। ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রেও 2 সপ্তাহের কথা বলেছে, সাপ্তাহিক বিক্রয় 500 ইউনিট 500 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টরি ওভারহেডের রেট এখানে হচ্ছে কি 12 টাকা, 12 টাকা দিয়ে গুণ করলে মোট বকেয়া হয়ে গেল 12,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেড সংক্ষেপে লেখা হয়েছে, আপনারা ডিটেইলে লিখে নেবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেডের ক্ষেত্রে 500 ইউনিটসকে এই 2 উইকস যেটা বকেয়ার সময় 2 উইকস দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং ওভারহেডের রেট আমরা দেখছি 6 টাকা করে প্রতি ইউনিটে, 6 টাকা দিয়ে গুণ করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং ওভারহেডের বকেয়া পেয়ে গেলাম 6,000 টাকা। এবার তিনটা বকেয়াকে যোগ করে মোট বকেয়া হয়ে গেল কত? 30,000 টাকা। কারেন্ট লায়াবিলিটিস দুটোকে যোগ করার পরে টোটাল কারেন্ট লায়াবিলিটিস পেয়ে গেলাম আমরা 66,000 টাকা। এবার আমরা একটা ওয়ার্কিং ক্যাপিটাল বের করছি। সাধারণভাবে এখানে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল লিখে থাকি কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিসকে মাইনাস করে, কিন্তু এখন আমরা এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল না লিখে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল লিখছি। কারণটা হচ্ছে কি আমরা এখনো প্রপার নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাবো না, আমাদের এখনো ক্যাশ ইন হ্যান্ডকে ক্যালকুলেশন করা হয়নি। ক্যাশ ইন হ্যান্ড সহ যোগ করার পরে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করা হবে। তাই আমরা শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল লিখছি, যেটা আমরা পাচ্ছি কিভাবে A মাইনাস বি। এ টোটাল হচ্ছে কি 2,91,000 এবং বি এর টোটাল হচ্ছে কি 66,000। বিয়োগ করার পরে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে গেলাম কত? 2,25,000 টাকা। তবে এটা শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল, এর সাথে আমরা যখন ক্যাশ ইন হ্যান্ডকে যোগ করব তখন আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি প্রশ্ন বলে দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড হবে নেট ওয়ার্কিং ক্যাপিটালের উপরে 10%। এখানে ক্যাশ ইন হ্যান্ড বলেছে নেট ওয়ার্কিং ক্যাপিটালের 10%, তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল অবশ্যই হতে হবে কি 100% হিসাব। নেট ওয়ার্কিং ক্যাপিটাল হতে হবে কি 100% হিসাব। 100% নেট ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড থাকতে হবে কত পার্সেন্ট? 10%। আর এখানে যে ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা পেয়েছি সেটা কিন্তু ক্যাশ ইন হ্যান্ডের 10% ছাড়া বাকি অংশটা। নেট ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ক্যাশ ইন হ্যান্ডের 10% ছাড়া বাকি ওয়ার্কিং ক্যাপিটাল পেয়েছি 2,25,000, যেটা হচ্ছে কি আসলে 90% হিসাব। নেট ওয়ার্কিং ক্যাপিটাল 10% যদি ক্যাশ ইন হ্যান্ড হয়ে থাকে তাহলে বাকি 90% হচ্ছে কত? 2,25,000 টাকা। এখন এই 2,25,000 টাকা থেকে আমরা ক্যাশ ইন হ্যান্ডকে বের করে নেব। তাহলে আমরা দেখছি যে এই 2,25,000 টাকা হচ্ছে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল 90% হিসাব। সেখান থেকে যদি আমরা ক্যাশ ইন হ্যান্ড পাবো 10% এর মূল্য কত তা বের করতে চাই, তাহলে এই 2,25,000 যেটা 90% হিসাবে এটাকে 90 দিয়ে ডিভাইড করে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ক্যাশ ইন হ্যান্ডের 10% ভ্যালু 25,000 টাকাটাকে পেয়ে যাচ্ছি। এবার এই ওয়ার্কিং ক্যাপিটাল 2,25,000 এর সাথে ক্যাশ ইন হ্যান্ড 25,000 টাকাটাকে যদি যোগ করে দিই তখন আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ 100% ভ্যালু 2.5 লাখ টাকা পেয়ে গেলাম। আপনারা যদি এবার এই 2.5 লাখ টাকার উপরে ক্যাশ ইন হ্যান্ডের 10% অ্যাপ্লাই করেন, 2.5 লাখের উপরে যদি 10% অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ক্যাশ ইন হ্যান্ডে 25,000 টাকাটা মিলে যাবে। যদিও আমরা এই 2.5 লাখ টাকার উপরে ভিত্তি করে কিন্তু 25,000 টাকাটা বের করি, আমরা বের করছি 2,25,000 টাকার উপর ভিত্তি করে। কারণটা হচ্ছে কি 2,25,000 টাকার সাথে 25,000 যোগ করার পরে কিন্তু নেট ওয়ার্কিং ক্যাপিটালকে পাচ্ছি। তাই আমাদের 2,25,000 টাকা আগে পেয়ে গেছে বলে তার উপরে ভিত্তি করে ক্যাশ ইন হ্যান্ডকে বের করতে হবে। আর এই 2,25,000 টাকাটা হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ডে 10% ছাড়া বাকি 90% ভ্যালু, তাই 90 দিয়ে ডিভাইড করে 10 দিয়ে মাল্টিপ্লাই করে ক্যাশ ইন হ্যান্ডকে আমরা বের করে নিয়েছি। তো সেমভাবে যদি আপনাদের এখানে 10% না বলে যদি 15% বলতো তাহলে আমরা এখানে 85 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করতাম। যদি এখানে 20% বলতো তাহলে আমরা 80 দিয়ে ডিভাইড করে 20 দিয়ে মাল্টিপ্লাই করতাম। 25% বলতো তাহলে আমরা 75 দিয়ে ডিভাইড করে 25 দিয়ে মাল্টিপ্লাই করতাম। অর্থাৎ এখানে যত পার্সেন্ট বলবে তা দিয়ে গুণ করব, 100% থেকে সেটাকে বিয়োগ করে বাকি অংশ যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করব। যেমন এখানে 10% বলাতে 100% থেকে 10% মাইনাস করে 90% দিয়ে ভাগ করছি, 10% দিয়ে মাল্টিপ্লাই করছি। যদিও পার্সেন্টেজগুলো মেনশন করিনি, 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। একইভাবে যদি 20% থাকে তাহলে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ। এভাবে ক্যালকুলেশনটা হবে। শুধুমাত্র যদি ওয়ার্কিং ক্যাপিটালের উপরে 10% বা 20% করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটাই করব। এভাবে করে আমরা ভাগ করব এবং গুণ করব। অর্থাৎ শুধু ওয়ার্কিং ক্যাপিটাল লেখা থাকলেও কিন্তু সেটাকে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে বুঝে নেব এবং ক্যালকুলেশনটাকে এভাবেই শো করব, ক্যাশ ইন হ্যান্ডকে এভাবেই ক্যালকুলেট করে নেব ভাগ গুণ করে। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে দু একটা নতুন পয়েন্ট ছিল, পয়েন্টগুলো আশা করি ভালো মতন বুঝে নিতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা রিসেন্টলি 3 বার পরীক্ষাতে এসেছে। একটা প্রিভিয়াস এর কোয়েশ্চেনের সমাধান করব এবং অঙ্কটা একটু ক্রিটিক্যাল, একটু ট্রিকি, বেশ কিছু ডিফারেন্সেস আছে, সেখানে ক্যালকুলেশনের মধ্যে বেশ কিছু ডিফারেন্সেস আছে। যদিও অঙ্কের সমাধান যে খুব কঠিন তা নয়, কিন্তু প্রশ্নটাকে বুঝতে পারাটাই ওখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আশা করি ক্লাসটা মিস করবেন না। যদি এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনারা দেখছেন আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসেসগুলো করছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সমাধান করছি। আমার এই চ্যানেলে বিবিএ থার্ড ইয়ার এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম নামে একটা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে গেলে আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাসই একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। এছাড়াও সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্স থেকে
সেট থিওরি, নাম্বার সিস্টেম এবং প্রোগ্রেশন নামেও 3টা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে গেলে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস আপনারা একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। সবগুলো প্লে লিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে আপনারা ক্লাসেসগুলো ফলো করতে পারবেন। আশা করি আগামী ক্লাসে আপনাদেরকে সাথে পাবো। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।